দলের পক্ষ থেকে তাদের ঋণ খেলাপির দায়ে যে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আজকে তিনি হুমকি দিয়েছিলেন যে যারা হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবে তাদের বাড়িঘরে হামলা চালানো হবে। কিছুক্ষণ আগে আমানুল্লাহ আমান তিনি বলেছেন যে যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে। এইসব নানা ধরনের সংকট সংশয়ের মাথায় রেখেই আমাদের যে নির্বাচন সেটা হতে যাচ্ছে। যাই হোক, যারা অপরাধী, যারা কিনা এই দেশকে গেল ১.৫ বছর ধরে চাঁদাবাজি দুর্নীতিতে পতিত করতে চেয়েছে, তারা তাদের কাজ করবে, এখনো করছে, আগেও করেছে, ভবিষ্যতেও করেই যাবে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আপনারা জানেন, বিশেষ করে পিনাকি দাদার ভূমিকা না বললেই না। তিনি আমরা তো আসলে বলতে বাধা নেই যে কিছুটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। দাদা তার যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে অ্যাক্টিভিজম করেন সেখানে মানুষকে সে আজ থেকে আরো ৬ মাস আগে থেকেই নির্বাচনের এই ভোটের ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা দাদার বক্তব্যই শুনি যে দাদা কেমন দেখছেন নির্বাচনের মাঠ, কেমন হবে, এখানে কোনো পক্ষপাত তুষ্ট কার্যক্রম বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা। ধন্যবাদ ইলিয়াস। এটা ঠিক যে আজকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল, এবং আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি এটা জাতির ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এইটা অন্য যে কোনো নির্বাচনের চাইতে আলাদা। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আমাদের দেশ আসলে কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে, এই দেশ আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে নাকি সামনে আগানোর একটা পথ খুঁজে পাবে। এই জন্যে এই নির্বাচন নিয়ে আমি বেশ কিছুদিন থেকেই কাজ করছি, মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা, রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত। এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আজকের ভিডিওতেও আমি বলছি। আমার দেশের আগামীকালকের ভিডিওতে যেটা আসবে আমি সেটা আজকে একটু বলে নেই। আমি অনেক জটিল রাজনীতি বুঝি না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি খুব জটিল রাজনীতি বুঝি। আমি জটিল রাজনীতি বুঝি না, আমি খুব সহজে রাজনীতি বুঝি। আমি যখন দেশে ছিলাম তখন ঈদের আগে নানা মানুষের কাছে যায়, ঈদ কেমন হবে, ঈদে কি করবেন ইত্যাদি। এক বৃদ্ধা মহিলার কাছে গেছে, কোন এক টেলিভিশন, আমার মনে নাই কোন চ্যানেল, তাকে জিজ্ঞেস করছে যে ঈদে কি করবে। এই মহিলা বলতেছে যে বাবা, একটা ডিম দিয়ে ভাত খাবে, একটা ডিম দিয়ে ভাত খাবে, এইটা সেই মহিলা ঈদের আনন্দ। আমরা 55 বছরে একটা বালের দেশ বানাইছি। কেন? হাসিনার আমলে লুটপাট হয়েছে $234 বিলিয়ন। আমি জানি না $234 বিলিয়ন বলতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা কত টাকা। বাংলাদেশের মতো 4টা দেশকে এক বছর খাওয়ানো যায় $234 বিলিয়ন দিয়ে। এটা কি শুধু হাসিনার 15 বছরের লুটপাট? এর আগে সবাই লুটপাট করছে, সবাই। মুজিব করছে, এরশাদ করছে, এমনকি জিয়ার আমলে লুটপাট হয়েছে, খালেদা জিয়ার আমলে লুটপাট হয়েছে, হাসিনার আমলে তো হয়েছে, কম হয়েছে হয়তো আগের সময়, হাসিনার আমলে হয়তো বেশি হয়েছে, কিন্তু লুটপাট থামে। এখন আমাদের দেশে যদি এই $234 বিলিয়ন থাকতো, আমাদের দেশ গরিব থাকে? আমরা তো গরিব না, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে।
আমাদের দেশের সমস্যা তো অনেক কিছু না, একটাই সমস্যা, করাপশন, দুর্নীতি। বাংলাদেশে যারা রাজনীতি করে সব কয়টা বদমাইশ, যারা ক্ষমতায় আসছে সব কয়টা বদমাইশ, চোর বাটপার, চোর বাটপারের রাজনীতি আসে। এখন বলতে পারেন তাহলে কি জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার? এই এই দলটাই, এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ, দুর্নীতির কলুষ স্পর্শ করবে, করবে কিনা জানি না, ভবিষ্যৎ করলে করতে পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত এই দুইটা দল যারা কখনো দুর্নীতি করে, আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাইতে হয় এই দুই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। বাংলাদেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, যদি বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হয়, যদি বাংলাদেশ থেকে দারিদ্র দূর করতে হয়, বাংলাদেশের দারিদ্র দূর করার জন্য কিচ্ছু লাগবে না, কোনো প্ল্যান লাগবে না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না, শুধু চুরি থাকা, আর কিছু না, শুধু চুরি থাকা। বাংলাদেশের সম্পদ যেন চুরি করে বাইরে নিয়ে যেতে না পারে, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। ছোট্ট জিনিস, আর এর জন্য কি দরকার? আমার এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রের দুর্নীতি আমরা একেবারে দূর করে দিতে পারবো, তা বলতেছি। দুর্নীতি কম, অনেক কম, সহনীয় মাত্রা। 234 বিলিয়ন লুট হয়ে যায়। আর এটা একটা কার? টাকাটা তো সাধারণ মানুষের। মনে করো এটা রাষ্ট্রের টাকা না, এটা রাষ্ট্রের তো কোনো টাকা নাই, নিয়ে রাষ্ট্রের টাকা হয়। তাহলে এই নির্বাচনে যদি আমরা সেই আগের সেই দুর্নীতিগ্রস্ত এই দলকে, বিএনপি বিএনপি যে আজকে ইলেকশন করতেছে, ওদের 59% দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলা, ব্যাংকের টাকা মাইরে খেছে। ব্যাংকের টাকা তুই মাইরে খাস, তুই নির্বাচন করিস কোন সাহসে, কোন আক্কেল? বাংলাদেশে তো আসলে এখন হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এখন খাওয়ার কোনো জায়গা, ও যে লুটপাট করবে, লুটপাটের জায়গাই নেই। বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশে এমন একটা রাষ্ট্র দরকার, এমন একটা সরকার দরকার, এমন একটা শাসন দরকার, যেই শাসনে, যে মন্ত্রীদের, যে সরকারে কাউকে এক পয়সা ঘুষ দেওয়া যাবে না, এইরকম একটা শাসন দরকার। তাহলে বাংলাদেশ বাঁচবে। আমাদেরকে বাংলাদেশকে বাঁচাইতে হবে, এটাই একমাত্র সুযোগ। আমি জানি না বাংলাদেশের তরুণ সম্প্রদায়, তাদের কাছে হয়তো আরো সুযোগ আসতে পারে ইতিহাসে, কিন্তু আমাদের প্রজন্মের জন্য আর কোনো সুযোগ নেই, এটাই লাস্ট চান্স। এবং আমাদেরকে এই সুযোগে বাংলাদেশকে বাঁচাইতে হবে। এই ভোট বাংলাদেশকে বাঁচানোর লড়াই, এই ভোট বাংলাদেশকে বাঁচানোর ভোট। এবং আমরা চাই, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবার নেতৃত্ব চিনতে ভুল করবে না। জি দাদা, আমরা আমরা তো আমাদের আলোচনায় অনেক বিষয় উঠে আসবে। আমার মনে হয় প্রসঙ্গক্রমে যদি আপনার বক্তব্যগুলো শুনি আরো বেশি ভালো হবে। আমাদের সাথে এই মুহূর্তে আমি নির্বাচনের মাঠের যে অবস্থা সেটা তো মানুষের জানা প্রয়োজন। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দেখি ওনার কাছ থেকে সব শেষ অবস্থাটা জানতে পারি কিনা, কারণ সবচাইতে আলোচিত যে আসন ঢাকা ৮ আসনে, এখানে আমাদের যে প্রার্থী আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে প্রতিদ্বন্দ্বী, তিনি জানেন যে মানে দীর্ঘদিন ধরে তার উপরে নানা ধরনের করা হয়েছে, তাকে বিভিন্নভাবে জাল করার চেষ্টা করা হয়েছে, তার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং একটা অন করার চেষ্টা করা আসনে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি।
পাটোয়ারি আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে সবচাইতে বেশি বোধহয় আমরা গণমাধ্যমে দেখে থাকি। আপনার যে আসন সেখানে আপনার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। আপনি সবসময় খুব সহজ সরল ভাবে খুবই সাধারণ একটা নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই। যাই হোক, এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন। তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে তো আমি বুঝি নাই, আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন, প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি। ঢাকা 10-এর মধ্যে মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 18-তেও খুঁজে পাচ্ছি। তো প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি, আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে, তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে। এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয়ে এসে জয়েন করে ওই পক্ষের, এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলা কোশ্চেন শুরু করে। এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয় এসেছে এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার, আপনাকে এই প্রশ্নগুলো করছি। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোনো জায়গায় যুব দলের সন্ত্রাসী, কোথাও ছাত্র দলের সন্ত্রাসী। তো আমি গুলিস্তানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গুলিস্তানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি, রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি, আমার দিনে 500 টাকা ইনকাম হয়। আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো, টাকা কোথায়? তো আমার তো প্রত্যেকদিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায়। তো ঢাকা আর তো একটা ফুটপাত অথবা ব্যবসায়ীদের একটা হাব।